6 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলছে বিএনপি। শিগগিরই ভোটের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ, আগামীকাল রায়। প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আরও 2 মামলা, প্রাথমিক তদন্তে মিলেছে প্রমাণ। এবং সবার আগে আওয়ামী লীগের বিচার করতে হবে দাবি হাসনাত আব্দুল্লাহর, পুনর্বাসনের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এই সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বলেও জানান বিএনপির এই মহাসচিব। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তগুলো জানাতেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। তিনি আরও বলেন, 2025 সালের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করে বিএনপি। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় সরকারকে ধন্যবাদও জানায় বিএনপি। আমি ধন্যবাদ দিই আপনারা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ইসি সচিব জানান, আগামী জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচনের কোনো পরিকল্পনা নেই কমিশনের। এজন্য আরও সময় প্রয়োজন। ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি উল্লেখ করে তিনি এ সময় আরও জানান, এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার একটি তালিকা দেবে ইউএনডিপি। বিগত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক বরাদ্দ এবং ভোটার করে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ সহ নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিল সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে। শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ হোসেন। তিনি জানান, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি তা নিয়েও আলোচনা করবেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায় খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলেও জানান জাহিদ হোসেন। একই সাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি। রাজধানীর পূর্বাচলের প্লট অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে প্লট অনিয়মের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রথম মামলায় শেখ হাসিনা সহ 8 জন ও দ্বিতীয় মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ 15 জনকে আসামি করা হয়েছে। তিনি এ সময় আরও জানান, শেখ হাসিনা নিজের পুত্র কন্যার নামে, নিজ বোন ও বোনের পুত্র কন্যার নামে পৃথক প্লট বরাদ্দ করিয়ে ও তাদের পৃথক নামে প্রতারণা করে ওইসব প্লট বরাদ্দ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী রাজনীতি করতে পারবে না, এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না করে যারা তাদের পুনর্বাসন করার চেষ্টা করবে, দেশের ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। তিনি আরও জানান, বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে। তরুণদের বাদ দিয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। এ সময় আরও জানান, ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে, তরুণরা তাদের বিরুদ্ধে থাকবে। যেসব টকশোজীবী, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফেসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সুতরাং ফেসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে, আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দিব। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে আমরণ অনশন করেছে 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা। তাদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পূর্ণবহাল না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় কয়েকজনকে কাপড়ের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়। আমাদের সন্ধ্যার পরে আমাদের প্রতিনিধি 3জন দল ওই ভিতরে গিয়েছে তাদের স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু স্যার শুধুমাত্র আমাদের আশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এরকম আশ্বাসে আমরা কয়দিন থাকবো? আমাদের ব্যাচমেটরা কালকে পাসিং প্যাড করে তারা যার থানায় জয়েন করে ফেলবে। তো আমরা কি এরকম আশ্বাস নিয়ে কি সারা জীবন পার করব? আমাদের সাথে এই বৈষম্যহীন বাংলায় আমাদের সাথে যাতে এত বড় বৈষম্য যাতে না হয়, বাংলাদেশের ইতিহাসে এই কালো উদাহরণ যাতে স্থাপিত না হয়, আমাদের ন্যায্য পাওনা চাকরি যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। আমাদেরকে স্পষ্টভাবে কোনো কিছু জানানোও হয় নাই, জাস্ট একটা ঠুনকো একটা কারণ দেখিয়ে আমাদেরকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে যে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টা, সেটার কোনো সুযোগই দেওয়া হয় নাই।
আন্দোলনরতরা জানান, কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পূর্ণ বহালের কোনো আশ্বাস মেলেনি। 6 তারিখে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই বিষয়টা দেখবেন এবং কাজ করবেন, কিন্তু 12 তারিখ পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের শরীরে এখন আর প্রাণ নেই, এই সমস্ত শরীরে শুধু নিথর। আমরা এখানে নিয়ে আসছি, একদম এখান থেকে আমাদের লাশ যাবে, না হয় আমাদের পুনর্বহাল করতে হবে। দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন চলছে। আজও তারা ক্লাসে ফেরেননি। সকাল থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে তাদের দাবি পূরণের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার প্রায় 35 ঘন্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার সকালে জবির প্রধান গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। হিউম্যান মেটানিমো ভাইরাস, সংক্ষেপে HMPV ভাইরাসে দেশের মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট ডক্টর SM রাশেদুল ইসলাম। তবে 5 বছরের নিচে প্রবীণ এবং অন্যান্য রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শই বিশেষজ্ঞের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই গবেষক। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনা সংক্রমণের 5 বছর পর চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পুরো বিশ্বে। সম্প্রতি বাংলাদেশে একজন শনাক্ত হওয়ায় দেশেও তৈরি হয়েছে নানান ভীতিকর পরিস্থিতি। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগে থেকেই দেশে এই ভাইরাসের উপস্থিতি থাকায় এবং এতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর না পাওয়ায় উদ্বেগের কিছু নেই। সময় মতো যদি আমরা ব্যবস্থা নেই, একটু সতর্ক থাকলেই, এবং কোভিডটা আমাদের যা শিখিয়েছে, আমাদের হাঁচি কাশির সময় আমাদের ব্যবস্থা করা, নিয়মিত হাত ধোয়া, তারপর সর্দি কাশি হলে মাস্ক পরিধান করা, মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় রাখা, সেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমরা এই মেটানিমো ভাইরাস সহ অন্য শ্বাসতন্ত্রজনিত যত ভাইরাস আছে সব কিছুর এগেনস্টে আমরা প্রতিরোধ করতে পারবো। করোনার মতো এই ভাইরাস দ্রুত ছড়াবে কিনা জানতে চাইলে এই বিশেষজ্ঞ বলেন, এখনো সেটি বলা না গেলেও কোভিডের সময় দেশের মানুষের ইমিউনিটি বাড়ায়, এমনিতেই অনেকেই সুস্থ হয়ে যাবেন। আসলে এই শ্বাসতন্ত্রজনিত যত ভাইরাসের জীবাণুগুলো যে ছড়ানোর যে বিষয়টা, আমরা যদি বলি যে ইনফ্লুয়েঞ্জা বলি, আমরা মেটানিমো ভাইরাস বলি, আমরা করোনা বলি, এগুলো আসলে হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। এখন দ্রুত সংক্রমণ হবে কি হবে না, এটা আসলে কতটা কাছাকাছি আছে, একজন রোগাক্রান্ত ব্যক্তি কতটুক বেশি পরিমাণ সে আক্রান্ত, সে কত কাছাকাছি আরেকজন ব্যক্তির সংস্পর্শে আসছে, সেটার ওপর আসলে নির্ভর করে। এটা আসলে সেরকমভাবে বলা যাবে না যে করোনা ভাইরাসের তুলনায় এই মেটানিমো ভাইরাসের সংক্রমণের ঝুঁকিটা বেশি অথবা কম। এই ভাইরাসের কোনো টিকা এবং ভ্যাকসিন তৈরি না হলেও যার যে উপসর্গ দেখা যায়, চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই রোগের চিকিৎসা দিতে পারবেন বলে জানান এই গবেষক। যাদের আসলে কেমোথেরাপি পায়, অথবা যারা ডায়াবেটিস, অথবা যারা কিডনি সমস্যা বা অন্য কোনো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তারা যদি এই ধরনের ভাইরাসের এই হিউম্যান মেটানিমো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকির থেকেই যায়। তো এসব ক্ষেত্রে আসলে একটু বাড়তি সতর্কতা নিয়ে আমাদের সবার চলা উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুর 12 নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় মোল্লা বস্তির বাসিন্দারা। বেলা 11টার দিকে বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় উত্তেজিত জনতা মিরপুর 12 নম্বর সড়কে অবস্থান নিয়ে চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশ সহ মিরপুর ঝিলপার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর 12 নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। বস্তিবাসী জানায়, তাদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ অভিযান চলতে দেয়া হবে না। এর আগে গত 11 জানুয়ারি মোল্লা বস্তির বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করেন। বস্তিবাসীদের উচ্ছেদ নোটিশ পেয়ে
সাভারের কাউন্দিয়ায় জোরপূর্বক বালি ভরাট করে জমির মালিকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা সাইফুল চেয়ারম্যান, তার সহযোগী শফি সেলিম সহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জমির মালিকরা জানান, জোরপূর্বক বালি ফেলে চক্রটি অনৈতিকভাবে টাকা দাবি করে। এই বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করলে তদন্তের দায়িত্ব কাউন্দিয়া পুলিশ ফাঁড়িকে দেয়া হয়। পরে পুলিশ কাজ বন্ধ করে দিলে অদৃশ্য শক্তির বলে চক্রটি পুনরায় কাজ চালু করে। ভাই, আপনি তো বরাটের কাজ করেন, আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে? আপনি এই খালের পারে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ প্রতি বছরের ন্যায় এই বছরও দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করেছে। সকালে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুলবুলের নিকট 1000 পিস কম্বল হস্তান্তর করে রূপায়ণ গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের অপারেশন ম্যানেজার এনামুল হক, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো চিফ ফখরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল সহ আরও অনেকেই। নোভার্টিস কর্মীদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর তেজগাঁয়ের নোভার্টিস বাংলাদেশের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন তারা। ভারত পাকিস্তানের পর বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড। এই অবস্থায় কোম্পানিটির শেয়ার রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর হওয়া এবং কর্মীদের সেই প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার প্রতিবাদও জানান তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, কোম্পানি ব্যবসা গুটিয়ে নিতে হলে কর্মচারীদের সম্মানজনক ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে কর্মরতদের মধ্যে অনেকেই 15 থেকে 20 বছর ধরে এই প্রতিষ্ঠানটিতে কাজ করে আসছেন। হোমিও চিকিৎসা ও অন্যান্য চিকিৎসা সেবায় সফলতা দেখে ষড়যন্ত্র ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পদকপ্রাপ্ত ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার। পুরানা পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে গণস্বাস্থ্য হোমিও কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার বলেন, দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে চিকিৎসা সেবার সুনাম ও মান সম্মান ক্ষুণ্ণ করার জন্যই পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আত্মনির্ভরশীল ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কোম্পানির সাথে মতবিনিময় পরিদর্শন করেছে চাইনিজ জুবাংহু। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের MRM4 সার্ভিসেস লিমিটেড পরিদর্শন করেন তিনি। চাষারস্থ সদর উপজেলা MRM4 সার্ভিসেস লিমিটেড কোম্পানির বার্ষিক ব্যবস্থাপনায় সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। এ সময় MRM4 সার্ভিসেস লিমিটেডের পরিচালক মোহাম্মদ রায়হান খান সহ প্রশাসনিক কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব ঘুড়ি উৎসবের খবর দিয়ে। ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ক্যাম্পাস কেন্দ্রিক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব 1431। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে ভিন্ন মাত্রা দিতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করা হয়। বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন বলেও জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে আনন্দ র্যালি শেষে রং বেরঙের ঘুড়ি নিয়ে উপস্থিত হন ঘুড়ি প্রেমীরা। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 6 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলছে বিএনপি। শিগগিরই ভোটের পরিকল্পনা নেই, জানালেন ইসি সচিব।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বেগম খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ। আগামীকাল রায়। প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আরও 2 মামলা। প্রাথমিক তদন্তে মিলেছে প্রমাণ। এবং সবার আগে আওয়ামী লীগের বিচার করতে হবে দাবি হাসনাত আব্দুল্লাহর। পুনর্বাসনের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।